হ্যাঁ, আজকে আমরা দ্রাবক নিষ্কাশন নিয়ে কথা বলা শুরু করব। সো প্রথমে কিছু থিওরিটিক্যাল কথাবার্তা থাকবে, আমি একটু তোমাদের বলে বলে বুঝিয়ে বুঝিয়ে লিখতেছি, আর পরে তোমরা আস্তে আস্তে যখন এই টপিকটা শেষের দিকে আসবে তখন পুরোটা মেক সেন্স করবে। শুরুতে হয়তো তোমাদের কাছে একটু অদ্ভুত কিছু একটা লাগতে পারে, বাট গ্র্যাজুয়ালি যখন টপিকগুলো একটার পর একটা ডিসকাস করতে থাকবো তখন হয়তো তোমাদের কাছে পুরোটাই মেক সেন্স করবে হোপফুলি। আচ্ছা, আমি তাহলে শুরু করি। তো দ্রাবক নিষ্কাশন টপিকটা অ্যাকচুয়ালি তোমার এখান থেকে এইচএসসি তে কোনো সময় কোনো কোশ্চেন আসে নাই। আর এই দ্রাবক নিষ্কাশন টপিকটা কোনো কোনো বইতে এটা সম্পর্কে তেমন কোনো কথাই বলা হয়নি। বাট এই টপিকটা নিয়ে হাজারি স্যারের বইতে ম্যাথ আছে, এবং এই টপিকটা থেকে সাস্টে, তারপরে কুয়েটে, বুয়েটে সম্ভবত একবার কোশ্চেন আসছিল এই টপিকটা থেকে। যেহেতু বইতে আছে এই জন্য অবশ্যই আমাদের করতে হবে। একটা কথা মাথায় রেখো সবাই, সেটা মানে বইতে থাকা কোনো কথাই, বইতে থাকা কোনো টপিক কি আমরা বাদ দিব না। কারণ হইতে পারে ওই টপিকটা থেকে তোমার পরীক্ষায় কোশ্চেন চলে আসছে। হইতে পারে আজকের ক্লাস থেকে একটা 10 নম্বরের ম্যাথ তোমরা বুয়েট এক্সাম হলে কমন পেয়ে গেছো। সো এরকমও হতে পারে, এটা অস্বাভাবিক কোনো কিছু না। কারণটা বইয়ে থাকা প্রত্যেকটা টপিকই তোমার অ্যাডমিশন এক্সামের সিলেবাসের অন্তর্ভুক্ত। এবং অ্যাডমিশন এক্সামে আম, যেহেতু কোনো কিছু বাছাই করা অপশন নাই, যে কয়টা কোশ্চেন আছে তোমাকে সে কয়টা অ্যান্সার করতে হবে, সেহেতু তুমি যদি একটা সহজ ম্যাথ ছেড়ে দিয়ে আসো তাহলে কিন্তু তোমার পজিশন অনেক পিছায় যাবে। সো দ্রাবক নিষ্কাশন বা যে টপিকগুলো একটু আনকমন সেই টপিকগুলো থেকে কোশ্চেন হয় সোজা। তার রিজনটা এই টপিকগুলো সাধারণত স্টুডেন্টরা অ্যাভয়েড করে যায়, কারণ এগুলো এইচএসসি লেভেলে কলেজগুলোতে সেভাবে ডিসকাশন হয় না। প্লাস ম্যাক্সিমাম বইগুলোতে ওই টপিকগুলো ভালোভাবে লেখা থাকে না। এই দ্রাবক নিষ্কাশন সম্ভবত গুহ স্যারের বইতে, আমার কাছে যে এডিশনের বইটা আছে, আমি যে এডিশনের বইটা পড়ছিলাম সেই এডিশনের বইতে দ্রাবক নিষ্কাশন সেরকম ভাবে ছিল না, আমার যতটুকু মনে পড়ে অ্যাকচুয়ালি। বাট এই টপিকটা তোমার হাজারি স্যারের বইতে বেশ ভালোভাবে বর্ণনা করা আছে। এবং এরকম অনেক কিছু টপিক আছে তোমার যে টপিকগুলো এক এক বইতে তোমার একটু ছড়ায় ছিটে আলোচনা করা আছে। যেমন তড়িৎ বিশ্লেষে পরিবাহিতা নামে একটা টপিক তোমরা সেকেন্ড পেপার কেমিস্ট্রিতে পাবা। সেরকম বেশ কিছু টপিক আছে। এখন তোমাদের যেটা করতে হবে, প্রত্যেকটা টপিক আমি তোমাদের ইনশাআল্লাহ টাচ করে যাব এবং প্রত্যেকটা টপিকই ভালোভাবে শেষ করে দেওয়ার চেষ্টা করব। কোনো টপিকে বাদ দিব না। বাট এখানেও একটা কথা আছে, টপিকগুলোর গুরুত্ব অনুসারে তোমাকে একটা সর্টিং করতে হবে। সর্টিংটা কিরকম আমি তোমাকে বলি। সেটা যেমন দ্রাবক নিষ্কাশন টপিক থেকে কোনো জামানায় এইচএসসি তে কোনো সময় কোশ্চেন আসে নাই। সো তোমার আগে দায়িত্ব হবে তুমি এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট অর্থাৎ রিডবার্গ সমীকরণের ম্যাথ গুলো, কোয়ান্টাম সংখ্যার যে প্রসেসিং গুলো অর্থাৎ অরবিটাল সংখ্যা বের করা কোয়ান্টাম নাম্বার দিয়ে, সেটা প্লাস আমাদের যে দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফলের যে ম্যাথ গুলো আছে সেগুলো আগে পারতে হবে, মাস্ট। সেগুলো আগে পারাটা এনশিওর করতে হবে। সেগুলো পারার পর অবশ্যই তোমাদের হাতে এক্সট্রা সময় থাকবে। সেই সময় তোমরা যে এডিশনাল টপিক গুলো অ্যাকচুয়ালি তোমার এইচএসসি তে আসবে না বাট অ্যাডমিশনে চলে আসতে পারে, সেই টপিক গুলোতে তোমাকে কভার আপ করে দিতে হবে। বাট আগে সেই টপিক গুলো ভালো মতো পারাটা ইনশিওর করতে হবে, দেন এই টপিক গুলো, বুঝছো? বাট কোনো টপিকে বাদ দেওয়া যাবে না, এটা তোমাদের প্রতি আমার একটা সাজেশন। কোনো টপিকে তোমরা বাদ দিবা না। জাস্ট এখন শিখে যাও। এখন না শিখলে আসলে, যদি এখন না শিখতে পারো, এখন সময় আছে অনেক বেশি হাতে, কলেজের মানে ফিজিক্যালি তোমাদের গিয়ে ক্লাস করতে হচ্ছে না। সো যাওয়া আসা অনেক বেশি সময় বেঁচে যাচ্ছে, তোমরা অনেক এক্সট্রা টাইম পাচ্ছ। সো এখন যে সময়টা আছে এই টপিক গুলো শিখে নাও। এখন যদি না শিখো তোমাকে অ্যাডমিশনের সময় গিয়ে শিখতে হবে। তো সেই সময় শিখাটা আসলে, নতুন কোনো জিনিস শিখাটা অনেক প্যারাময় হয়ে যায় ওই সময়টা আসলে। সো এই জন্য অ্যাকচুয়ালি যে টপিক গুলো আছে তুমি বইতে পাইছো, সেই টপিক গুলো সবকিছু শিখে নাও, কলেজে আলোচনা করুক বা না করুক। বাট বইতে যেহেতু আছে, বইতে যেহেতু ম্যাথ আছে, সো তোমাকে শিখতে হবে। সো এটা মেইন কথা। আচ্ছা, সো আমরা শুরু করি আস্তে আস্তে। দ্রাবক নিষ্কাশন। সো দ্রাবক নিষ্কাশনের ডেফিনেশনটা কি? যে প্রক্রিয়ায় কোন দ্রাবকে একাধিক পদার্থের একটি দ্রবণ থেকে উৎপন্ন উপযুক্ত একাধিক পদার্থের দ্রবণ থেকে উপযুক্ত দ্রবকে উপযুক্ত, আমার দেখো এখানে আসলে কোন একটা দ্রাবক, যে দ্রাবকের ভিতরে একাধিক পদার্থের মিশ্রণ থাকতে পারে, সেই মিশ্রণটাকে উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করে একটি নির্দিষ্ট পদার্থকে পৃথক করা হয় যে পদ্ধতির সাহায্যে, সেই পদ্ধতিটা আমাদের দ্রাবক নিষ্কাশন। এই যে উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করলাম, এই জিনিসটা অ্যাকচুয়ালি তোমাদের আর কয়েকটা স্লাইড যাওয়ার পর তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে আসলে আমি কি বলতে চাচ্ছি। এখানে আসলে দুই রকম দ্রাবক থাকতে পারে, পোলার দ্রাবক থাকতে পারে, অপোলার দ্রাবক থাকতে পারে। এবং তোমার এখানে আসলে বিভিন্ন ধরনের দ্রব্য থাকতে পারে। দ্রব্যের ভিতর হইতে পারে তোমার সোডিয়াম ক্লোরাইড থাকতে পারে, তারপরে অ্যালকোহল থাকতে পারে, বিভিন্ন রকম দ্রব্য থাকতে পারে। এবং এই দ্রব্যটা অ্যাকচুয়ালি তোমার দ্রব্য দ্রাবক একটা দ্রাব্যতার পার্থক্যের উপর ভিত্তি করে একটা দ্রাবক থেকে আরেকটা দ্রাবকে চলে যায়। সো এই বিষয়গুলো আস্তে আস্তে তোমাদের ক্লিয়ার হবে। সো দ্রাবক নিষ্কাশন এটা অ্যাকচুয়ালি তোমার দুইটা প্রক্রিয়ার মাধ্যমে করা হয়। দ্রাবক নিষ্কাশন প্রক্রিয়া দুইটা দ্রাবক নিষ্কাশনটা অ্যাকচুয়ালি দুইটা প্রক্রিয়ার মাধ্যমে করা হয়। একটা তোমার যেটা আমাদের সিলেবাসে আছে, সেটা জলীয় দ্রবণ থেকে। জলীয় দ্রবণ থেকে
এটা নিয়ে আমরা বেশি কথা বলবো যে জলীয় দ্রবণ থেকে কিভাবে আমরা এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারি। আর একটা হচ্ছে আমাদের কঠিন পদার্থ থেকে। সো এই দুইটা পদ্ধতিতে অ্যাকচুয়ালি তোমার দ্রাবক নিষ্কাশন করা হয়, জলীয় দ্রবণ থেকে আর কঠিন পদার্থ থেকে। বাট আমাদের সিলেবাসের টপিক হচ্ছে জলীয় দ্রবণ থেকে। এবং কঠিন পদার্থ থেকে দ্রাবক নিষ্কাশন, এটা আরেকটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে সকসলেট সকসলেট নিষ্কাশন। সো এটা নাম হচ্ছে সকসলেট নিষ্কাশন। সো এটা হচ্ছে তোমার একটা স্পেশাল নাম এই প্রক্রিয়াটার, কারণ এখানে সকসলেট নামক একটা যন্ত্রের সাহায্যে অ্যাকচুয়ালি তোমার এই প্রক্রিয়াটা চালানো হয় কঠিন পদার্থ থেকে। বাট এটা আমাদের টোটালি সিলেবাসের বাইরে, কঠিন পদার্থ থেকে এটা নিয়ে আমরা মোটো মাথা ঘামাবো না, আমরা শুধুমাত্র আমাদের কনসার্ন হচ্ছে জলীয় দ্রবণ থেকে। আচ্ছা, সো এই জলীয় দ্রবণ থেকে এই দ্রাবক নিষ্কাশনটা আমরা মেইনলি করব। এবং এখানে অ্যাকচুয়ালি যে জিনিসটা তোমাদের তোমাদের এর আগেও তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে দ্রাব্যতা নীতি। সো দ্রাব্যতা নীতি হচ্ছে তোমাদের অলরেডি জানা আছে জিনিসটা। দ্রাব্যতা নীতিটা হচ্ছে লাইক ডিজলভস লাইক। এই জিনিসটা তোমরা অলরেডি জানো, লাইক ডিজলভস লাইক। অর্থাৎ তোমার হচ্ছে পোলার যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হবে এবং অপোলার যৌগ অপোলার দ্রাবকে দ্রবীভূত হবে। সো এটা মিন করে যে লাইক ডিজলভস লাইক, মানে যেরকম যৌগ সেরকম দ্রাবকে দ্রবীভূত হবে। যেমন পোলার যৌগ তোমার অ্যাকচুয়ালি হচ্ছে পোলার দ্রাবকে দ্রবীভূত হবে, পোলার দ্রাবকে। আর অপোলার যৌগ তোমার হচ্ছে অপোলার দ্রাবকে দ্রবীভূত হবে, অপোলার দ্রাবকে দ্রবীভূত হবে। সো পোলার যৌগ বলতে আমরা বোঝাচ্ছি সোডিয়াম ক্লোরাইড, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার এখানে একটা পজিটিভ একটা নেগেটিভ দুইটা টার্মিনাল থাকতেছে। এবং হচ্ছে পোলার দ্রাবক বলতে ওয়াটার। অপোলার দ্রাবক হতে পারে তোমার, অপোলার যৌগ হতে পারে তোমার যেগুলোতে সমযোজী বন্ধন থাকে, লাইক হচ্ছে আয়োডিন। সো এখানে সমযোজী বন্ধন থাকে, এটা হচ্ছে অপোলার যৌগ। তারা হচ্ছে অপোলার দ্রাবকে দ্রবীভূত হতে পারে। সো অপোলার দ্রাবকের কয়েকটা এক্সাম্পল যদি আমরা বলি, সেটা হচ্ছে ইথার হতে পারে, আমি লিখে দিব তোমাদেরকে, ইথার, তারপরে হচ্ছে বেনজিন, তারপরে হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, তারপরে ক্লোরোফর্ম, এগুলো হচ্ছে তোমার অপোলার দ্রাবক। আর অপোলার যৌগ যেগুলো হচ্ছে আমাদের এখানে দ্রব্য হিসেবে ইউজ হচ্ছে, সেখানে আয়োডিন মানে সমযোজী বন্ধন যেটাতে থাকবে যে সকল যৌগতে, সেগুলো অ্যাকচুয়ালি তোমার অপোলার যৌগ। সো এটা হচ্ছে আমাদের দ্রাব্যতা নীতি, লাইক ডিজলভস লাইক, অর্থাৎ পোলার দ্রাবকে অপোলার যৌগ অপোলার দ্রাবকে দ্রবীভূত হবে। আচ্ছা, এই যে ডেফিনেশনটা দেখলাম আমরা, সেই ডেফিনেশনে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের যেটা মাথায় রাখতে হবে, দুইটা ইম্পর্টেন্ট পয়েন্ট অলওয়েজ মাথায় রাখতে হবে এই ডেফিনেশনের ক্ষেত্রে। এখানে যে দুইটা ভিন্ন দ্রাবক আছে, তোমাদের যেহেতু তোমরা ডেফিনেশনে খেয়াল করছো যে কোন একটা দ্রাবকে কিছু পদার্থ দ্রবীভূত আছে যাকে আমরা দ্রব্য বলতেছি, সেই দ্রব্যগুলোকে উপযুক্ত আরেকটা দ্রাবক দিয়ে আমি পৃথক করতেছি। সো এখানে যে দুইটা দ্রাবক ব্যবহার করা হচ্ছে অ্যাকচুয়ালি, সেই দুইটা দ্রাবক অলওয়েজ তোমার অমিশ্রণীয় হতে হবে। দুইটা দ্রাবকের যে প্রপার্টি, দুইটা প্রপার্টি তোমাকে অবশ্যই ফিল আপ করতে হবে। দুইটা দ্রাবক অলওয়েজ তোমার অমিশ্রণীয় হতে হবে। অর্থাৎ তোমার হতে পারে নতুন দ্রাবক, আমি এটা লিখে দেই, নতুন দ্রাবক এবং হচ্ছে নতুন দ্রাবক এবং আগের দ্রাবক, এই দুইটা তোমার হচ্ছে অমিশ্রণীয় হবে, অমিশ্রণীয় হবে। সো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, নতুন দ্রাবক এবং আগের দ্রাবক হচ্ছে তোমার অমিশ্রণীয় হবে। সেকেন্ড যে ইম্পর্টেন্ট পয়েন্টটা, সেটা হচ্ছে তোমার নতুন দ্রাবকের দ্রাব্যতা অবশ্যই আগের দ্রাবকের তুলনায় বেশি হতে হবে, তাহলেই তো তোমার হচ্ছে পুরাতন দ্রাবক থেকে অ্যাকচুয়ালি তোমার দ্রবটা নতুন দ্রাবকে চলে যাবে। আমি যখন এই চিত্রের সাহায্যে এক্সপ্লেন করবো তখন তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। নতুন দ্রাবকে তোমার দ্রবের দ্রাব্যতা তোমার অবশ্যই আগের দ্রাবকের তুলনায় বেশি হতে হবে, আগের দ্রাবকের তুলনায় বেশি হতে হবে, আগের দ্রাবকের তুলনায় বেশি হতে হবে। সো এটা তোমাকে মাস্ট এনশিওর করতে হবে যে নতুন দ্রাবকে দ্রবের দ্রাব্যতা আগের দ্রাবকের তুলনায় বেশি হতে হবে, তাহলে তো অ্যাকচুয়ালি নতুন দ্রাবকে দ্রব্য যাবে। আচ্ছা, সো এটা আমরা বুঝলাম। এই যে দ্রাবক নিষ্কাশন, এই পদ্ধতিটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা বলি। এই দ্রাবক নিষ্কাশনটা সাধারণত জৈব দ্রাবকের জলীয় দ্রবণ থেকে অ্যাকচুয়ালি জৈব দ্রাবককে পৃথক করার জন্য ব্যবহার করা হয়। তো আমি এখনই তোমাদের চিত্রতে নিয়ে যাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের ধরো এই ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি একটু খেয়াল করো। এখানে ধরো হচ্ছে শুরুতে তোমার হচ্ছে এখানে শুধুমাত্র ওয়াটার আছে। আচ্ছা, ধরলাম এটা ওয়াটার না, শুরুতে হচ্ছে তোমার এখানে আছে হচ্ছে ধরো তেল প্লাস হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড। তো অবশ্যই বুঝতে পারতেছো তেলের সাথে সোডিয়াম ক্লোরাইড কখনোই মিলেমিশে থাকবে না, বিশ্লিষ্ট হবে না। তেলের সাথে সোডিয়াম ক্লোরাইড, ধরে নাও এখানে তেল এবং সোডিয়াম ক্লোরাইড আছে, কখনো তারা মিশবে না, কারণ তেল হচ্ছে আমাদের একটা অপোলার দ্রাবক আর সোডিয়াম ক্লোরাইড হচ্ছে আমাদের একটা পোলার যৌগ। সো অপোলার দ্রাবকে কখনো আমাদের পোলার যৌগ দ্রবীভূত হবে না। সো এখানে ধরো হচ্ছে আমি এখানে পানি অ্যাড করলাম, এখানে হচ্ছে আমি ওয়াটার অ্যাড করলাম, ধরো এইটুকু, শুরুতে এতটুকু ছিল, এখন আমি এখানে ওয়াটার অ্যাড করলাম। বাট কালারটা দেখে কনফিউজ হলো না, এখানে জাস্ট তোমরা বুঝে নাও বিষয়টা কি। এখানে ধরো হচ্ছে পানি অ্যাড করলাম,
এখানে আমরা ওয়াটার অ্যাড করলাম। সো ওয়াটার অ্যাড করে যখন আমি ঝাঁকাবো, ধরো এখানে ঝাঁকালাম, মানে এটা হচ্ছে আমাদের ঝাঁকানোর পরের স্টেজটা, এটা হচ্ছে আমাদের ঝাঁকানোর পরের স্টেজটা। সো এই স্টেজে কি হবে তোমার, এই স্টেজে যেটা হবে সেটা হচ্ছে এই যে আমাদের তেল থেকে সোডিয়াম ক্লোরাইড কি হবে জানো, তেল থেকে সোডিয়াম ক্লোরাইড আমাদের পানিতে চলে যাবে। তো এটা খুবই স্বাভাবিক ঘটনা, কারণ পানি যেহেতু আমাদের পোলার দ্রাবক এবং সোডিয়াম ক্লোরাইড যেহেতু আমাদের পোলার যৌগ, তার মানে অবশ্যই তেল থেকে আমাদের সোডিয়াম ক্লোরাইড পানিতে চলে যাবে। সো পরের স্টেজে আমাদের তেল থেকে কোথায় যাবে, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে, আচ্ছা এখানে পানি। আচ্ছা ধরো হচ্ছে পরের স্টেজে যেটা হবে, যেহেতু আমাদের তেল পানির চেয়ে হালকা, অ্যাকচুয়ালি তেলটা তোমার হচ্ছে পানির উপরে ভাসতেছে, ধরো তেল পানির উপরে ভাসতেছে, এবং নিচের স্টেজে তোমার হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের সাথে ওয়াটারটা, মানে এই যে সোডিয়াম ক্লোরাইড যৌগটা অ্যাকচুয়ালি তোমার, আচ্ছা কেউ কেউ চ্যাট বক্সে কিছু লিখছো? না ভাইয়া। আচ্ছা, সো এখানে দেখো তোমরা যেটা তোমাদের যেটা বলতেছে অ্যাকচুয়ালি, সো এখানে যেহেতু সোডিয়াম ক্লোরাইড আমাদের পোলার যৌগ, তার মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আমাদের তেল থেকে পানিতে চলে যাবে। সো এটা খুবই অবভিয়াস, এবং এই ঘটাটা মানে এখানে আশ্চর্যের কিছু নেই, কারণ এখানে অ্যাকচুয়ালি যেহেতু পানি আমাদের পোলার দ্রাবক, তার মানে সোডিয়াম ক্লোরাইড এখানে এক দ্রাবক থেকে আরেক দ্রাবকে চলে যাচ্ছে। সো এটা এখানে এরকম একটা ঘটনা ঘটতেছে। আচ্ছা, এখন আরো আরো বেশ কিছু কথা আছে এখানে, তাহলে আস্তে আস্তে বিষয়টা ক্লিয়ার হবে। তো তোমরা আশা করি এইটুকু বুঝছো সবাই, আমাকে বলো তো। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা এটুকু বেশ ইজি ছিল আর কি। তো তোমাদের কিছু জৈব ভাইয়া দ্রাবকের, হ্যাঁ বলো ভাইয়া। ভাইয়া আগে যে কথাগুলো বলছেন না, মানে সংজ্ঞা বা ডেফিনিশন যেগুলো দিচ্ছেন, ওগুলো এতটা ক্লিয়ার হয়নি ভাইয়া। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি, ওটা হওয়াটা অস্বাভাবিক কিছু না। আচ্ছা আস্তে আস্তে ক্লিয়ার হবে, এই জন্য তোমাদের কাছে সময় যাচ্ছে, তোমরা জাস্ট ধৈর্য ধরে 15-20 মিনিট শুনতে থাকো, দেখবে আস্তে আস্তে লাস্টের দিকে এসে সব পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আমি তোমাদের কিছু জৈব দ্রাবকের নাম বলতেছিলাম, সো কয়েকটা নাম লিখে দিই। সো কয়েকটা জৈব দ্রাবকের নাম হচ্ছে তোমার হতে পারে ইথার, হতে পারে বেনজিন, সো ইথার হবে, তারপরে হতে পারে বেনজিন, এগুলো অ্যাকচুয়ালি জৈব দ্রাবক হিসেবে কাজ করতেছে। হইতে পারে কার্বন টেট্রাক্লোরাইড অর্থাৎ CCl4, হইতে পারে ক্লোরোফর্ম অর্থাৎ CHCl3, সো এটা হচ্ছে ক্লোরোফর্মের সংকেত, এগুলো অ্যাকচুয়ালি তোমার জৈব দ্রাবক হিসেবে কাজ করে। সো ধরো এখানে এখানে ধরো একটা বিষয়, সেটা হচ্ছে ধরো এখানে শুরুতে তোমার হচ্ছে পানিতে তুমি অ্যালকোহল দিয়ে রাখছো, বা পানিতে হচ্ছে তুমি পানির সাথে ধরো আয়োডিন দিয়ে রাখছো। তো এখানে তুমি পানির সাথে আয়োডিন দিয়ে রাখছো, এখানে পানি প্লাস আয়োডিন, এটা আগে থেকে আছে, ঠিক আছে, পানি প্লাস আয়োডিন আগে থেকে আছে, যেহেতু আয়োডিন আমাদের অপোলার যৌগ, ধরো এখানে আগে থেকে আমাদের পানির সাথে আয়োডিন আছে। সো তুমি কি করতেছো বলতো, তুমি এখানে উপযুক্ত আরেকটা দ্রাবক মিশাচ্ছ। সো তোমার উদ্দেশ্যটা কি, এখানে পানি থেকে আয়োডিনকে আলাদা করা। সো পানিতে কিন্তু আয়োডিন দ্রবীভূত হয় না, কারণ পানি পোলার যৌগ, পোলার দ্রাবক, আর আয়োডিন হচ্ছে আমাদের অপোলার যৌগ। সো অপোলার যৌগ অবশ্যই পোলার কে দ্রবীভূত হবে না। সো এখানে ধরো তুমি ইথার দিলা, ইথার সলিউশন দিলা। সো ইথার সলিউশন দিলে কি হচ্ছে বলতো, ইথার সলিউশন দেওয়ার কারণে তোমার অ্যাকচুয়ালি হচ্ছে পানি থেকে আয়োডিন ইথার সলিউশনে চলে যাচ্ছে, এবং একবারে যে পুরো আয়োডিনটা ইথার সলিউশনে চলে যাবে বিষয়টা এরকমও না, বাট ইথার সলিউশনে চলে যাচ্ছে। অর্থাৎ কি হচ্ছে, তুমি একটা দ্রাবকের ভিতর দ্রবীভূত দ্রবকে আরেকটা দ্রাবক দ্বারা অ্যাকচুয়ালি তুমি সেই আগের দ্রাবক থেকে পৃথক করতেছো। সো এখানে তুমি ইথার অ্যাড করতেছো, ইথার অ্যাড করার কারণে কি হচ্ছে, পানি থেকে আমাদের আয়োডিনটা আস্তে আস্তে তোমার এই সলিউশন থেকে এই সলিউশনে চলে যাচ্ছে। অর্থাৎ একটা দ্রাবক ইউজ করে তুমি আগের দ্রাবকে দ্রবীভূত দ্রবগুলোকে আরেক দ্রাবকে ট্রান্সফার করে নিয়ে যাচ্ছ। সো বেসিক্যালি এখানে ঘটনাটা অনেকটা এরকমই হচ্ছে, বাট এই বিষয়টা আরো ক্লিয়ার হবে হোপফুলি আজকের ক্লাসে না হইলেও নেক্সট ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এই বিষয়টা একটু ক্রিটিক্যাল আসলে বোঝাটা, এখানে কয়েকটা সমীকরণ আছে একটু বড় বড় টাইপের, একটু কষ্ট হবে, বাট হোপফুলি নেক্সট ক্লাসের মধ্যে আমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে বেসিক্যালি এই জিনিসটাই ঘটতেছে, এবং এখানে যখন তোমার হচ্ছে এখানে ধরো হচ্ছে যেহেতু ইথার সলিউশন অ্যাড করলাম আমরা, সেই ইথারে হচ্ছে আমাদের কি হচ্ছে, আয়োডিনটা চলে গেল, এক দ্রাবক থেকে আরেক দ্রাবকে আয়োডিন চলে গেল। তার মানে বুঝতে পারতেছে অ্যাকচুয়ালি পানিতে তখন আয়োডিনের পরিমাণটা কি হবে, অবশ্যই কমে যাবে, পানিতে কি হবে, আয়োডিনের পরিমাণটা কমে যাবে। সো ধরলাম হচ্ছে পানিতে সামান্য কিছু পরিমাণ আয়োডিন আছে, ধরলাম সামান্য বলতে ধরলাম হচ্ছে 0.2% আয়োডিন আছে, আর উপরে তোমার 98% আয়োডিন আছে। সো ওই ইথার সলিউশনে 98% আয়োডিন আছে, আর পানিতে আছে অ্যাকচুয়ালি 0.2% আয়োডিন। এখন তুমি কি করলা, এই কর্ডটা যদি খুলে দাও, তার মানে অবশ্যই তোমার পানিটা এদিক দিয়ে পড়ে যাবে। সো পানিটা পড়ে গেল, সো থাকলো কি তখন ইথার সলিউশন থাকলো, ইথার প্লাস হচ্ছে আমাদের আয়োডিন, ইথার প্লাস আয়োডিন এই দুইটা থাকলো তখন। সো তখন অ্যাকচুয়ালি তাদেরকে তুমি এখানে যেটা করতে পারবা, ইথার প্লাস আয়োডিন, এখানে অ্যাকচুয়ালি পুরোটাই মানে এখানে অ্যাকচুয়ালি পুরোটাই হচ্ছে আয়োডিন সলিউশনে আছে,
আচ্ছা, বাট পানি থেকে কিন্তু তোমার পানিতে কিন্তু স্টিল কিছু আয়োডিন আছে। সো এই পানি প্লাস আয়োডিন এটাকে আবার যদি তুমি স্টেপটাকে রিপিট করো, তুমি ধরো আবার এখানে ওই এই সলিউশনটাকে আবার এখানে নিয়ে আসলা, নিয়ে এসে আবার সামান্য কিছু ইথার দিচ্ছ, তখন সামান্য কিছু আয়োডিন আবার ইথার সলিউশনে চলে যাবে। আবার তুমি এটাকে স্টপ কর খুলে দিয়ে সলিউশনটাকে বের করে আনলা, আবার সেম প্রসেস রিপিট করতে থাকলা। অর্থাৎ তুমি বারবার অ্যাকচুয়ালি এখানে আয়োডিন প্লাস পানি এই স্টেপটা রিপিট করতে থাকলা, এবং গ্র্যাজুয়ালি তোমার পানিতে অ্যাকচুয়ালি আয়োডিনের পরিমাণটা কমতেছে এবং ইথার সলিউশনে আয়োডিনের পরিমাণটা বাড়তেছে। এইভাবে অ্যাকচুয়ালি তুমি হচ্ছে এখান থেকে একটা দ্রাবক থেকে তুমি কি করতেছো, অর্থাৎ এখানে একটা দ্রাবক থেকে তুমি আরেকটা দ্রাবকে নিয়ে যাচ্ছ। এরপর যেটা করতে পারো, তুমি যদি এখন এখানে হিট দাও, হিট দিলে আসলে ইথার সলিউশনটা চলে যাবে এবং পুরোটা এখানে আয়োডিন পড়ে থাকবে। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়গুলো আরো তোমাদের ক্লিয়ার হবে যখন আমরা অ্যাকচুয়ালি স্টেপ বাই স্টেপ এই ম্যাথটার বা এই দ্রাবক নিষ্কাশনের ফর্মুলাগুলোকে ডিরাইভ করব। তো আমরা চলো এই বিষয়গুলোকে একদম ফর্মুলাগুলোকে আস্তে আস্তে ডিরাইভ করতে থাকি, এবং যখন ম্যাথ করতে থাকবো তখন পুরো প্রসেসটা তোমরা অ্যাকচুয়ালি ভিজুয়ালাইজ করতে পারবা প্রপারলি। আচ্ছা, তার আগে আরেকটা বিষয় তোমাদের ক্লিয়ার করি। আরেকটা নীতি আছে, সেটা হচ্ছে দ্রাবক নিষ্কাশন নীতি বলে এটাকে। দ্রাবক নিষ্কাশনের মূল নীতি অ্যাকচুয়ালি, যে মূল নীতি থেকে আমরা অ্যাকচুয়ালি ফর্মুলাটা ডেভেলপ করব। এটাকে আরেকটা জায়গায় বলে, আরেক ভাষায় বলা যায় নার্নস্টের বন্টন নীতি। সো নার্নস্টের নীতি বা নার্নস্টের বন্টন নীতি, বা এটা আরেক নাম হচ্ছে দ্রাবক নিষ্কাশনের মূল নীতি। সো এই নীতিটা অ্যাকচুয়ালি বুঝলে আমরা আমাদের ফর্মুলাটা ডিরাইভ করতে পারবো। সো এই ফর্মুলাটা কি? স্থির তাপমাত্রায় দুটি পরস্পর অমিশ্রণীয় এ ও বি দ্রাবকের মধ্যে, ধরো এখানে তোমাদের শুরুতে যে কথাটা বললাম, দ্রাবক দুইটা কিন্তু মিশ্রিত হতে পারবে না। ধরো আগের দ্রাবক ছিল ওয়াটার, আর নতুন দ্রাবক হচ্ছে CCl4 কার্বন টেট্রাক্লোরাইড। এই দুইটা দ্রাবক কখনোই মিশ্রণীয় হতে পারবে না। সো এখানে সেটাই বলছে, স্থির তাপমাত্রায় দুইটি পরস্পর অমিশ্রণীয় এ ও বি দ্রাবক, ধরলাম এটা ওয়াটার, এটা CCl4, অমিশ্রণীয় অর্থাৎ মিশ্রিত হতে পারবে না। সো দ্রাবকের মধ্যে পৃথক দ্রাব্যতা বিশিষ্ট কোনো দ্রব্য যোগ করে ঝাঁকালে, সো অবশ্যই এতে একটা দ্রব্যের দ্রাব্যতা একরকম থাকবে, বিতে একটা দ্রব্যের দ্রাব্যতা একরকম থাকবে, এবং এই দ্রব্যটা অ্যাকচুয়ালি এক দ্রাবক থেকে আরেক দ্রাবকে বন্টিত হতে শুরু করবে, অর্থাৎ এক দ্রাবক থেকে আরেক দ্রাবকে যেতে শুরু করবে। এটা আসলে এমন ভাবে বন্টিত হবে এক দ্রাবক থেকে আরেক দ্রাবকে, যেন তোমার দুই দ্রাবকে দ্রবের ঘনমাত্রার অনুপাতটা স্থির থাকে। অর্থাৎ তোমার এই যে দ্রব্যটা অ্যাকচুয়ালি আছে দুইটা দ্রাবকের ভিতরে এমন ভাবে তোমার হচ্ছে মুভ করে ফেলবে যেন তোমাদের দুইটা দ্রাবকে অ্যাকচুয়ালি দ্রবের ঘনমাত্রার অনুপাতটা স্থির থাকে। আচ্ছা, আশা করি এই এখন পর্যন্ত কিছু বোঝার কোনো ওয়ে নাই, কারণ আমি এখনো কিছু চিত্র দিয়ে ডিসকাস করি নাই। সো এটা অ্যাকচুয়ালি তোমরা এই কথাটা যেটা বুঝলা, সেখান থেকে আমরা এই কথাটা তো অ্যাটলিস্ট লিখতে পারি যে তার মানে এটা একটা অনুপাত বোঝাচ্ছে, নো ডাউট এটা একটা অনুপাত বোঝাচ্ছে। তাহলে অনুপাতটা সে অনুপাতটা এরকম হতে পারে, দাও তোমাদের এখানে হচ্ছে আরেকটা স্লাইড অ্যাড করি। আচ্ছা, সো এখানে কি হতে পারে দেখো তো, এখানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে তোমার, আচ্ছা তোমাদের হচ্ছে এটা দিয়ে আগে ডেসক্রাইব করে দিই। ওকে, সো এখানে তোমার যদি আমি আস্তে আস্তে কাজটা শুরু করি, ধরো হচ্ছে আমাদের শুরুতে কি আছে, শুরুতে আমাদের ওয়াটার আছে। তোমরা একটু ঠান্ডা মাথায় বিষয়টা দেখতে থাকো, তখন আগের যে আমাদের মূলনীতিটা ছিল সেটা ক্লিয়ার হয়ে যাবে। সো ধরো এখানে ওয়াটার সলিউশন আছে, ওয়াটার। সো ওয়াটারের সাথে আমাদের এখানে অ্যাকচুয়ালি আয়োডিন আছে, ঠিক আছে, ওয়াটারের সাথে আমাদের আয়োডিন আছে। আচ্ছা, সো এই ওয়াটারের সাথে যে আয়োডিন আছে, ধরলাম সে আয়োডিনের তোমার হচ্ছে যে ভর সেটা হচ্ছে ডাব্লু। এই ভরটা আমাদের হচ্ছে প্রাথমিক ভর, এই ভরটা আমাদের কি প্রাথমিক ভর, এটা হচ্ছে আমাদের প্রাথমিক ভর, যে ডাব্লু পরিমাণ আয়োডিন আছে। আচ্ছা, সো আর এখন কি করলাম আমরা, এখন হচ্ছে তোমার এখানে অ্যাকচুয়ালি এর পরের স্টেজে যেটা করা হচ্ছে, তোমার এখানে আমি হচ্ছে CCl4 অ্যাড করলাম, কার্বন টেট্রাক্লোরাইড এখানে অ্যাড করলাম। আচ্ছা, সো কার্বন টেট্রাক্লোরাইড যদি এখানে অ্যাড করি, দেন আমি এটাকে মিক্স করলাম, ঝাঁকালাম, ঠিক আছে। সো ওয়াটার প্লাস আয়োডিন আছে, আর কার্বন টেট্রাক্লোরাইড এখানে আমি কার্বন টেট্রাক্লোরাইড দিলাম কিছু পরিমাণ, এবং এটাকে হচ্ছে ঝাঁকালাম। সো ঝাঁকানোর ফলে আমার এরকম দুইটা লেয়ার তৈরি হবে। তোমাদের লেয়ারটা এখানে অলরেডি আগে থেকে তৈরি হয়ে গেছে, বাট এটা জাস্ট ইগনোর করো এই পার্টটা, কারণ এখানে অ্যাকচুয়ালি তোমার শুরুতে লেয়ার তৈরি হবে না, শুরুতে ঝাঁকাবা। বাট চিত্র দুইটা অনেকটা একই রকম, শুরুতে তোমার তো অবশ্যই লেয়ার তৈরি হবে না, শুরুতে তুমি ঝাঁকাবা, ঝাঁকা দেখবা যে অ্যাকচুয়ালি এখানে একটা লেয়ার তৈরি হয়েছে, যদি এখানে আগে থেকে একই জিনিস অ্যাকচুয়ালি, সেখানে একটা লেয়ার তৈরি হয়েছে, যেই লেয়ারে তোমার উপরের পার্টটা ধরো হচ্ছে CCl4 এবং নিচের পার্টটা তোমার হচ্ছে ওয়াটার, এবং এই ওয়াটার থেকে আয়োডিনটা তোমার CCl4 এ চলে গেছে। সো এখানেও কিছু পরিমাণ আয়োডিন আছে, এখানেও কিছু পরিমাণ আয়োডিন আছে। বাট এখানে যে কথাটা মাথায় রাখতে হবে দুইটা আয়োডিনের মধ্যে, সেটা হচ্ছে আমাদের যে উপরের যে আয়োডিনটা আছে অ্যাকচুয়ালি, সেখানে তোমার হচ্ছে দেখো এই যে আয়োডিন, এটা হবে ম্যাক্সিমাম, মানে এখানে অনেক বেশি পরিমাণে আয়োডিন অ্যাকচুয়ালি ওয়াটার থেকে চলে গেছে CCl4 এ। আর এইখানে যেটা থাকবে, এখানে যে আয়োডিনটা থাকবে
সেটা অ্যাকচুয়ালি খুবই সামান্য পরিমাণ থাকবে, খুবই সামান্য পরিমাণ থাকবে, খুবই সামান্য পরিমাণে থাকবে এখানকার আয়োডিনটা, খুবই সামান্য পরিমাণে থাকবে। আচ্ছা, সো এখানে কি হতে পারে বলতো, আমাদের শুরুতে আয়োডিনের প্রাথমিক ভর ধরলাম ডাব্লু, ঠিক আছে। সো এই সময় ধরলাম যে পানিতে অ্যাকচুয়ালি তোমার যে আয়োডিনটা আছে সেটার ভরটাকে ধরলাম হচ্ছে ডাব্লু 1। মানে এই ডাব্লু 1টা কি, তাহলে অনিষ্কাশিত। এই অর্থে অনিষ্কাশিত বলতেছি কারণ সেটা অ্যাকচুয়ালি CCl4 দ্রবণে চলে যায়নি, এই অর্থে অনিষ্কাশিত বলতেছি যে আসলে তোমার ডাব্লু 1টা CCl4 এ যায় নাই, এই জন্য আমরা এটাকে অনিষ্কাশিত ভর বলতেছি। সেখানে খেয়াল করে ডাব্লু 1টাকে আমরা বললাম অনিষ্কাশিত, অনিষ্কাশিত ভর, অর্থাৎ অনিষ্কাশিত এই অর্থে বলতেছি যে এই আয়োডিনটা অ্যাকচুয়ালি তোমার CCl4 এ যায় নাই, ঠিক আছে। সো এটা যদি ডাব্লু 1 হয়, আগেরটা যদি প্রাথমিক ভরটা যদি ডাব্লু হয়, তাহলে বলো তো CCl4 এ অ্যাকচুয়ালি কতটুকু আয়োডিন থাকতেছে? জাস্ট সিম্পল লজিক, যদি প্রাথমিক ভরটা তোমার ডাব্লু হয় এবং CCl4 মিশানোর পর ঝাঁকানোর পর যদি তোমার ভর পানিতে যদি ডাব্লু 1 হয়, তাহলে বলো তো CCl4 এ কত হবে? ভাইয়া ডাব্লিউ মাইনাস ডাব্লিউ 1। এক্স্যাক্টলি, CCl4 এ হবে তোমার ডাব্লু মাইনাস ডাব্লু 1। আচ্ছা, সো এইটা তোমার অ্যাকচুয়ালি এই আয়োডিনটা তোমার CCl4 এ অ্যাকচুয়ালি প্রেজেন্ট আছে, ডাব্লু মাইনাস ডাব্লু 1। সো এটা তোমাকে মাথায় রাখতে হবে, এটা হচ্ছে ডাব্লু মাইনাস ডাব্লু 1 হলো। এখন ধরে নাও, এখন তোমাদের আরো বেশ কিছু আয়তন, আরো বেশ কিছু ডাটা দিচ্ছি, সেই ডাটাটা হচ্ছে তোমার ধরে নাও এখানে এই যে তুমি CCl4 দিছো, এখানে নতুন করে যে CCl4 দিছো, সেই CCl4 এর আয়তনটা হচ্ছে তোমার SmL। এই CCl4 এর আয়তন SmL, ঠিক আছে। এই CCl4 এর আয়তন হচ্ছে তোমার SmL, আর এখানকার ওয়াটারের আয়তন হচ্ছে তোমার VmL। সো ওয়াটারের আয়তন হচ্ছে তোমার অ্যাকচুয়ালি হচ্ছে VmL, এটা হচ্ছে ওয়াটারের আয়তন, যেটা হচ্ছে আমাদের VmL, ঠিক আছে। এখন তোমাকে কি বলা হয়েছে যে আমাদের নতুন, এখানে দেখো এটা কি আমাদের নতুন দ্রাবক না, নতুন দ্রাবকে দ্রবের ঘনমাত্রা আর পানিতে দ্রবের ঘনমাত্রা এই দুইটার অনুপাত অলওয়েজ ধ্রুবক হবে। ওই যে বন্টন নীতি, এটাই কিন্তু বলছে অ্যাকচুয়ালি। সো একটু আমরা সেই নীতিতে ফিরে যাই, এই নীতিটা কিন্তু সেটাই বলছে যে স্থির তাপমাত্রায় দুইটি পরস্পর অমিশ্রণীয় এ ও বি দ্রাবকের মধ্যে পৃথক দ্রাব্যতা বিশিষ্ট কোনো দ্রব্য যোগ করে ঝাঁকালে ওই দ্রব্যটি উভয় দ্রাবকে এমন ভাবে বন্টিত হয় যেন উভয় দ্রাবকে দ্রবের ঘনমাত্রা অনুপাত স্থির থাকে। দেখো, উভয় দ্রাবকে দ্রবের ঘনমাত্রার অনুপাত স্থির থাকে, ঠিক আছে। দ্যাট মিনস হচ্ছে তোমার CCl4 এ কিছু পরিমাণ আয়োডিন চলে যাবে, ওয়াটারে কিছু পরিমাণ আয়োডিন থাকবে। সো তার মানে আয়োডিনের ঘনমাত্রা CCl4 এবং আয়োডিনের ঘনমাত্রা ওয়াটার, এই দুইটার যে অনুপাত সেটা অলওয়েজ ধ্রুবক হবে। সো হইতে পারে, আমি ধরলাম হচ্ছে এটাকে এভাবে ডিনোট করতেছি, সেটা হচ্ছে, আচ্ছা তোমাদের কি বেশি কঠিন মনে হচ্ছে এই টপিকটা? না স্টিল তোমাদের কি বুঝতে খুব বেশি প্রবলেম হচ্ছে? না ভাইয়া। না ভাই, বুঝতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো এখানে দেখো, আমি বললাম এখানে অবশ্যই আয়োডিনের একটা ঘনমাত্রা থাকবে, CCl4 দ্রাবকে আয়োডিনের একটা ঘনমাত্রা থাকবে, নো ডাউট। সেই ঘনমাত্রাকে বলতেছি আমরা C2, ঠিক আছে। CCl4 দ্রাবকে আয়োডিনের ঘনমাত্রাকে বলতেছি আমরা C2। ঠিক সেম ভাবে আমরা হচ্ছে ওয়াটারের ভিতর আয়োডিনের ঘনমাত্রাকে বলতেছি C1, ঠিক আছে। সো তাহলে এই দুইটার অনুপাত অলওয়েজ ধ্রুবক হবে। সো এই দুইটা অনুপাত অলওয়েজ ধ্রুবক হবে। সো এই দুইটা অনুপাতকে আমরা বলতেছি এখানে, এই দুটো অনুপাত অলওয়েজ ধ্রুবক হবে। সো এই দুটো অনুপাত ধরো তোমার C2/C1 এটাও ধ্রুবক, ঠিক সেম ভাবে C1/C2 আমাদের ডেফিনেশন অনুযায়ী এটাও ধ্রুবক, বুঝছো। অর্থাৎ আমরা নতুন মানে C2 কি এখানে বলতো, C2 হচ্ছে আমাদের নতুন দ্রাবকে, নতুন দ্রাবকে ঘনমাত্রা। দ্রবের ঘনমাত্রা, এক্স্যাক্টলি, নতুন দ্রাবকে দ্রবের ঘনমাত্রা। আর C1 কি বলতো, আমাদের আগের দ্রাবকে, আগের দ্রাবকে দ্রবের ঘনমাত্রা, এটা হচ্ছে C1। সো আমরা C2/C1 কেও কে বলতে পারি, C1/C2 কেও কে বলতে পারি, বাট আমরা এখানে ইউজ করব C2/C1, বুঝছো। এখানে আমরা C1/C2 কে কে বলতেছি না, এখানে বেসিক্যালি আমরা C2/C1 কে কে বলতেছি। সো এটা একটু মাথায় রেখো। তাহলে এটা একটা বিশেষ নাম আছে, সেটা হচ্ছে এটাকে বলা হয় বন্টন গুণাঙ্ক বা ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট। যেহেতু ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট, এই জন্য এখানে ডি সাবস্ক্রিপ্ট ডি দ্বারা ডিনোট করা হচ্ছে ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট, অর্থাৎ হচ্ছে তোমার বন্টন গুণাঙ্ক বাংলায়। সো এটাকে আমরা বলতে পারি, আচ্ছা আমি যদি পাশের স্লাইডে নিয়ে আসি, সো এটাকে বলতে পারি বন্টন গুণাঙ্ক, বন্টন গুণাঙ্ক বন্টন গুণাঙ্ক কেডি ইকুয়ালস টু হচ্ছে তোমার C2/C1। যে C2 ছিল তোমার আয়োডিনের ঘনমাত্রা CCl4 দ্রাবকে,
ডিভাইডেড বাই হচ্ছে ওয়াটারে ঘনমাত্রা, ওয়াটারে আয়োডিনের ঘনমাত্রা। সো CCl4 এ আয়োডিনের ঘনমাত্রা, ওয়াটারে আয়োডিনের ঘনমাত্রা, এটাকে আমরা বন্টন গুণাঙ্ক বা কেডি দ্বারা রিপ্রেজেন্ট করতেছি, ঠিক আছে? বা এটাকে আমরা এইভাবে বলতে পারি যে নতুন দ্রাবকের ঘনমাত্রা, নতুন দ্রাবকের ঘনমাত্রা, নতুন দ্রাবকের ঘনমাত্রা ডিভাইডেড বাই হচ্ছে তোমার আগের দ্রাবকের ঘনমাত্রা, আগের দ্রাবকের ঘনমাত্রা। সো এইভাবে বিষয়টাকে ডিফাইন করা যেতে পারে, নতুন দ্রাবকের ঘনমাত্রা, আগের দ্রাবকের ঘনমাত্রা। আচ্ছা, এখন বুঝো জিনিসটা। তার মানে কেডি কষ্ট তোমাদের বলতে পারি, কেডি কষ্ট বলতে পারি হচ্ছে আয়োডিন CCl4। আসলে যতক্ষণ না পর্যন্ত ম্যাথ না করাচ্ছি ততক্ষণ আসলে রিয়েল সিনারিওটা তোমাদের কাছে ভিজিবল হচ্ছে না, এই জন্য একটু ধৈর্য ধারণ করতে হবে তোমাদেরকে। তাহলে আশা করি যখন ম্যাথমেটিক্যাল পোর্শনে চলে যাবো তখন আসলে রিয়েল সিনারিওটা তোমরা বুঝতে পারবে প্রপারলি। আচ্ছা, সো আমাদের যেহেতু ঘনমাত্রার কথা বলতেছে, এখন আগের চিটটা দেখো। আগের চিটটা তোমার কি আছে বলতো? আমাদের যে আয়োডিন, সেই আয়োডিনের CCl4 এ আয়োডিনের পরিমাণ কত? W-W1 না? বলো তো সবাই। জি ভাইয়া। আচ্ছা, আর তোমার পানিতে আয়োডিনের পরিমাণ কত? W1 না? জি ভাইয়া। বুঝছি সবাই? আর আমাকে জি বলো তো, ভাইয়া। W-W1 টা তোমার SML আয়তনে আছে, আর W1 টা আছে হচ্ছে তোমার VML আয়তনে। তার মানে এখান থেকে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা ঘনমাত্রাটা বের করতে পারি। তো আমরা ঘনমাত্রা ইকুয়াল টু লিখলাম ফার্স্টে। আচ্ছা, কারো মেবি মাইক্রোফোন অন আছে, একটু কাইন্ডলি অফ করো। W-W1, ঠিক আছে? W-W1 এটা হচ্ছে তোমার গ্রাম, নো ডাউট। নিচে অবশ্যই হবে তোমার S, কারণ CCl4 এর আয়তন দেয়া আছে SML, ঠিক আছে? ডিভাইডেড বাই হবে তোমার W1 মাইনাস কি V। বাট এইটা তো আমাদের চিরাপরিচিত ঘনমাত্রা হলো না, মানে আমরা যে ঘনমাত্রা বুঝি মোল পার লিটার, সেটা তো হলো না। সো এই W-W1 এটা অ্যাকচুয়ালি তোমার কিসে আছে বলতো? গ্রামে আছে। সো গ্রামকে মোলে কনভার্ট করতে গেলে কি করতে হবে? আণবিক ভরতে ভাগ করতে হবে। তাহলে গ্রাম গ্রাম কাটা, মোল উপরে চলে গেল। আর নিচে তোমার ml এ আছে, সো ml কে লিটারে কনভার্ট করলে তোমার উপরে 1000 চলে আসবে, অর্থাৎ ml তো 10^3 লিটার হয়। সো 10^3 উপরে গেলে 1000 হয়ে যাচ্ছে। তোমার এটা জাস্ট বেসিক্যালি তোমাদের দেখালাম, যে বিষয়টা একদম প্রপারলি দেখালাম, বাট এটা তো তোমার আলটিমেটলি কাটাকাটি চলে যাচ্ছে। সবাই বুঝছে আমরা স্টেপটা? মোল পার লিটারে কনভার্ট হলো, জাস্ট এই জিনিসটা বোঝানোর জন্য মোল পার লিটারে কনভার্ট করলাম। বুঝছি সবাই? জি ভাইয়া। উপরে দেখো, একটু খেয়াল জি করো, ভাইয়া। উপরে আমাদের গ্রাম আছে, নিচে আমাদের আণবিক ভর দিয়ে গুণ করতেছো, গ্রাম গ্রাম ক্যান্সেল আউট হয়ে গিয়ে পড়ে থাকতেছে উপরে মোল। আর নিচে ml আছে, ml কে তুমি লিটারে কনভার্ট করলাম, অর্থাৎ 1000 উপরে চলে আসলো নিচ থেকে উপরে। সো আলটিমেটলি এটাকেও সেম কাজটা করলাম, অর্থাৎ মোল পার লিটার উপরে মোল পার লিটার, নিচে মোল পার লিটার। সো এম 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 তো এম তো কাটা চলে যাবে, কারণ এটা বেসিক্যালি আয়োডিনের আণবিক ভর। সো উপরেও এম, নিচেও এম, আর 1000 কাটা চলে গেল। সো এই পরের লাইনে কি লিখতে পারি বলতো? W-W1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের W-W1 ডিভাইডেড বাই হচ্ছে W1 ইনটু হবে আমাদের বলতো কি V/S না? এ পর্যন্ত বুঝছি সবাই? জি ভাইয়া। এখন জাস্ট ছোটবেলাকার ক্যালকুলেশন। কেডি ইকুয়ালস টু হবে তোমার W-W1 ডিভাইডেড বাই হচ্ছে তোমার W1 ইনটু হবে V/S। এরপর আমি লিখতে পারি জাস্ট এই W1 টাকে এই পাশে পাঠা দাও S সহ। সো লিখতে পারি কেডি ইনটু S ইনটু W1, অর্থাৎ W1 আর S টাকে তুমি বাম পাশে পাঠিয়ে দিলা, ইনটু হবে তোমার W ইনটু V মাইনাস W1 ইনটু V, ঠিক আছে? সো W1 টাকে এক পাশে নিয়ে আসো, সব W1 টাকে এক পাশে নিয়ে আসো। তাহলে কি হবে বলতো? W1 টাকে এক পাশে আনলে KD ইনটু S ইনটু W1 প্লাস হবে তোমার W1 ইনটু V ইকুয়ালস টু হবে তোমার WV, ঠিক আছে? এখন তুমি কি করবা? W1 টাকে কমন নিয়ে ফেলো। সো W1 টাকে যদি কমন নাও, অর্থাৎ তোমার এই যে এখান থেকে W1 টাকে কমন নাও, তাহলে এখানে লিখতে পারো KD ইনটু S প্লাস আমাদের V। সো এখান থেকে কি লেখা যায়? W1 টাকে কমন নিলে, W1 টাকে যদি কমন নাও, KD ইনটু S প্লাস V ইকুয়ালস টু হবে তোমার WV, ঠিক আছে? সো এরপর লাইনে কি লিখতে পারো? W1 ইকুয়ালস টু হবে তোমার W ইনটু V ডিভাইডেড বাই হচ্ছে KDS প্লাস V। সবাই বুঝছি আমরা? তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। ভাইয়া একটা কথা বলতাম। হ্যাঁ বলো আপু। ভাইয়া এইখানে হ্যাঁ। যে যখন W-W1 ইন্টু 1000 বাই S/M হলো, নিচেরটা V ইন্টু M হলো কেন? আচ্ছা দেখো, এখানে তোমার হুম 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 আমি সেটা হচ্ছে, জায়গাটা মিস করেছি, একটু একবার বললে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এখানে দেখো তোমার যেহেতু CCl4 এ তোমার আয়োডিনের ঘনমাত্রা, ঠিক আছে? এখন CCl4 কত ml আছে দেখো তো? CCl4 SML আছে। আর এটা ও কি? আচ্ছা আচ্ছা ভাইয়া। হ্যাঁ, পানিতে তোমার ভাইয়া বুঝতে আয়োডিন, পারছি। পানিতে আয়োডিনের ঘনমাত্রা, এবং দেখো পানির পরিমাণটা তোমার VML আছে, ওই জন্য আর কি। আর ml টাকে লিটারে কনভার্ট করার কারণে 1000 আসলো। আর
গ্রামটাকে মোলে কনভার্ট করার জন্য অ্যাকচুয়ালি আণবিক ভর দিয়ে ভাগ করছি, বাট এগুলো তো আলটিমেটলি কাটাকাটি চলে যাচ্ছে। সো এটা তোমার একটা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, W1 ইকুয়ালস টু W ইনটু V ডিভাইডেড বাই KdS প্লাস V। দেখো এখানে আসলে একটু কনফিউশন লাগবে, কারণ অনেকগুলো একক নিয়ে তোমার একসাথে মাথা ঘামাতে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, সো আমি একটু পরিচয়গুলো লিখে দিই এগুলোর। তোমার W1টা কি বলতো? W1 হচ্ছে এই যে ওয়াটারে তোমার যেটা অনিষ্কাশিত থাকলো, অর্থাৎ ওয়াটারে যে মানে ওয়াটারে যে আয়োডিনটা থেকে গেল সেটা কিন্তু তোমার W1। তোমার W1টা হচ্ছে তোমার অনিষ্কাশিত। W1টা কি? অনিষ্কাশিত। সো এই W1টা হচ্ছে তোমার অনিষ্কাশিত ভর। সো এটা লিখলাম অনিষ্কাশিত ভর, ঠিক আছে? আর ডাব্লুটা কি ছিল? প্রাথমিক ভর। ডাব্লুটা কি ছিল বলতো? প্রাথমিক ভর। সো ডাব্লুটা হচ্ছে আমাদের প্রাথমিক ভর, ডাব্লুটা হচ্ছে আমাদের প্রাথমিক প্রাথমিক ভর, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রাথমিক ভর। আচ্ছা, ভিটা কি ছিল বলতো? ভি এর পরিচয় হচ্ছে, কেউ কি বলতে পানির পারবে? আয়তন ভাইয়া। পানির আয়তন। অ্যাকচুয়ালি পানি না বলে সবসময় যে পানি থাকবে বিষয়টা এরকমও না, মানে যে দ্রাবক হতে নিষ্কাশন করা হয়েছে, অর্থাৎ একটু খেয়াল করো। আচ্ছা, কারো মেবি মাইক্রোফোন অন হয়ে গেছে। আচ্ছা দেখো, যেহেতু আমাদের পানি থেকে আমরা কি করতেছি, পানি থেকে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা আয়োডিনটাকে বের করে আনতেছি। তার মানে বলতে পারি যে দ্রাবক থেকে নিষ্কাশন করা হয়েছে তার আয়তন হচ্ছে ভি। অর্থাৎ দেখো এখানে পানি থেকে নিষ্কাশন করা হয়েছে, তাই যে দ্রাবক থেকে নিষ্কাশন করা হয়েছে তার আয়তন হচ্ছে তোমার ভি, ঠিক আছে? তো আমরা এখানে বলতে পারি ভিটা হচ্ছে তোমার যে দ্রাবক হতে নিষ্কাশন করা হয়েছে। সো এটা হচ্ছে তোমার যে দ্রাবক হতে নিষ্কাশন করা হয়েছে। সো এটা হচ্ছে তোমার ভি, যে দ্রাবক হতে নিষ্কাশন করা হয়েছে। আচ্ছা, তারপরে কেডি। কেডি তো বুঝতে পারতেছো বন্টন গুণাঙ্ককে বোঝাচ্ছে। আর এস এর পরিচয়টা কি বলতো? যে দ্রাবকের সাহায্যে নিষ্কাশন করা হয়েছে, এটা হচ্ছে এস। যে দ্রাবকের সাহায্যে নিষ্কাশন করা হয়েছে, যে দ্রাবকের সাহায্যে নিষ্কাশন করা হয়েছে সেটা হচ্ছে তোমার এস, নিষ্কাশন করা হয়েছে। তো সেটা হচ্ছে তোমার বেসিক্যালি এস এর পরিচয়, যে দ্রাবকের সাহায্যে নিষ্কাশন করা হয়েছে। তো আমরা কি আমাদের কতক্ষণ টাইম আছে মিটিং এন্ড হতে? ভাইয়া মেবি 2 মিনিটের বেশি হবে না। আচ্ছা আচ্ছা, আমরা কি এরপরে? 30 সেকেন্ডের মতো। হ্যাঁ ভাইয়া, হ্যালো। 30 সেকেন্ডের মতো, 30 সেকেন্ডের মতো। আচ্ছা, ভাইয়া লেস দেন 1 মিনিট। আমরা কি কন্টিনিউ করবো এরপর? তোমরাই বলো, তোমরা চাইলে কন্টিনিউ করব হয়তো ভাইয়া 10 মিনিট। করেন। আচ্ছা 10 মিনিটের মতো নিব। ভাইয়া একটা দুইটা ম্যাথ করলে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে হয়তো ম্যাথ ধরতে পারবো না, আজকে থিওরিটা শেষ করে দেই, মোটামুটি থিওরিটা শেষ করে দেই। তাহলে ভাই আজকে থিওরিটাই শেষ করে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমার এস এর পরিচয়টা হচ্ছে যে দ্রাবকের সাহায্যে নিষ্কাশন করা হয়েছে, এটা হচ্ছে তোমার এস এর পরিচয়। অর্থাৎ যে দ্রাবকের সাহায্যে বেসিক্যালি নিষ্কাশন করা হয়েছে সেটাই হচ্ছে তোমার এস এর পরিচয়, ঠিক আছে? তাহলে ফর্মুলাটা হচ্ছে W ইকুয়ালস টু W ইনটু V ডিভাইডেড বাই KdS প্লাস V। আচ্ছা, এখানে আমার কোনো টাইম লিমিট দেখাচ্ছে না, তোমাদের কি টাইম লিমিট দেখাচ্ছে লেস দ্যান 1 মিনিট? হ্যাঁ হ্যাঁ, লেস দেন 1 মিনিট। ও আচ্ছা আচ্ছা, আমি কোথায় যেন ভাইয়া দেখলাম। ভাই না না আমারটা না 40 মিনিটে বেশি ভাইয়া, হয়ে গেছে। হ্যাঁ ভাইয়া আমি বলি ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, এখন আর জুমে না কাটবে না কোনো মিটিং। আমিও এটা দেখলাম নাকি নতুন সিস্টেম হয়েছে। কিছু। জি ভাইয়া, আমি হচ্ছে আজকে ক্লাস করলাম হোলি কোর্সে, যখন তখন বললো স্যার এখন আর কাটে না জুমে মিটিং। আচ্ছা, আমিও তোমার হচ্ছে ইয়াতে দেখলাম কিছুক্ষণ আগে হচ্ছে একটা নোটিফিকেশন দেখলাম জুমের মোবাইল অ্যাপে যে হচ্ছে এখন আপডেট হয়েছে। ফ্রি ফ্রি যেগুলো আছে না, ফ্রি অ্যাকাউন্ট, সেগুলো হচ্ছে তোমার আনলিমিটেড করে দিচ্ছে। ওয়াও জোস। জি ভাইয়া, করোনার জন্য এগুলো সব আনলিমিটেড এখন। হ্যাঁ এখন ভাই আনলিমিটেড নির্জন করে। ভাই আজকে করাইলো প্রায় 1 ঘন্টার মতো, কাটাকাটি নাই ভিতরে। আচ্ছা, তাহলে তো হ্যাঁ হ্যাঁ, ভালোই মানে হলো। এখন আনলিমিটেড হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা, হুম হুম হুম। তাহলে দেখো W1 ইকুয়ালস টু হচ্ছে তোমার W ইনটু V ডিভাইডেড বাই KdS প্লাস V, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, যে ফর্মুলার প্রত্যেকটা তোমার এককে ভালো করে বুঝতে হবে। W1 হচ্ছে আমাদের অনিষ্কাশিত ভর, W হচ্ছে আমাদের প্রাথমিক ভর, V হচ্ছে যে দ্রাবক হতে নিষ্কাশন করা হয়েছে, S হচ্ছে যে দ্রাবকের সাহায্যে নিষ্কাশন করা হয়েছে। সেগুলো আরো ক্লিয়ার হবে আমাদের আমরা যখন ম্যাথ গুলো করতে থাকবো। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যখন আমরা ধরো দ্বিতীয়বার নিষ্কাশন করব, আমরা কিন্তু এর আগে বলতেছিলাম এই প্রসেসটা কিন্তু রিপিটেড প্রসেস। তো আমাদের কিন্তু এমন না যে প্রথম স্টেজেই তোমার হচ্ছে পুরো পরিমাণ হচ্ছে আয়োডিন মানে তোমার ওয়াটার থেকে বের হয়ে আসবে। তো বিষয়টা এরকমও না। এই বিষয়টা কি জানো, মানে দ্রাবক নিষ্কাশনটা কখন বেশি ইফেক্টিভ হবে? যখন অ্যাকচুয়ালি তুমি হচ্ছে অল্প অল্প পরিমাণ CCl4 দিবা এবং অল্প অল্প পরিমাণ তুমি হচ্ছে আয়োডিন বের করে নিবা। এবার এই যখন এই প্রসেসটা রিপিটেড হবে
তখন অ্যাকচুয়ালি এই প্রসেসটা অনেক বেশি এফিশিয়েন্ট হবে। সেটার কেন এফিশিয়েন্ট হবে সেটা আমরা নেক্সট ক্লাসে ভালোভাবে বুঝবো, বাট এই জিনিসটা মাথায় রাখো, এই প্রসেসটা কিন্তু এমন না যে একবারেই তোমার সব আয়োডিন নিয়ে চলে যায় CCl4, ঠিক আছে? সো এটা কিন্তু একটা রিপিটেড প্রসেস। সো আমরা যদি দ্বিতীয়বার নিষ্কাশন করি, আমরা এখান থেকে ধরো হচ্ছে আয়োডিন নিয়ে নিল আমাদের CCl4 কিছু পরিমাণ আয়োডিন, সো এখানে ওয়াটারে কিছু পরিমাণ আয়োডিন অলরেডি প্রেজেন্ট আছে। সো আমরা কি করলাম, ওয়াটারটাকে আলাদা করে ফেললাম, বের করে আনলাম, এখানে তাহলে CCl4 প্লাস আয়োডিন আছে, আমরা এখান থেকে এটা উপর দিয়ে বের করে নিলাম এই সলিউশনটা। তারপর আমরা কি করলাম, আবার হচ্ছে এই সলিউশনে তো তোমার হচ্ছে আয়োডিন অলরেডি আছে, সো এখানে তো আমরা এটাকে আবার নিষ্কাশন করব না। সো এরপরে ধরো যেই মানে যেই ওয়াটারটা তুমি অ্যাকচুয়ালি সরায় ফেললা তোমার হচ্ছে স্টপ কর্ক দিয়ে, সেই ওয়াটারটা আবার এরকম একটা পৃথকীকরণ ফানেলে নিলা বা সেপারেটরি ফানেলে নিলা, আবার তুমি কিছু পরিমাণ CCl4 অ্যাড করলা, আবার দেখলা যে ওয়াটার থেকে তোমার আবার হচ্ছে আয়োডিন বের হচ্ছে, বুঝছো? এটা একবারে সব আয়োডিন চলে যায় না, এটা একটা রিপিটেড প্রসেস, কয়েকবারে কাজটা করা হয়, বুঝলা? সেই কাজটা কিন্তু তোমার কয়েকবারে করা হয়, একবারে করা হয় না। তুমি যখন কয়েকবারে করবা তখন অ্যাকচুয়ালি তোমার ওয়াটার থেকে অ্যাটলিস্ট 99.99% তোমার আয়োডিন বের হয়ে যাবে। সো আমরা যদি দ্বিতীয়বার করি, আমরা যদি এই প্রসেসটাকে সেকেন্ড বার রিপিট করি, সো তাহলে কি হবে বলতো, যদি আমরা এটাকে সেকেন্ড বার রিপিট করি তাহলে বেসিক্যালি যে ঘটনাটা ঘটবে তোমার W2 ইকুয়ালস টু হবে তোমার W1 ইনটু হবে তোমার V ডিভাইডেড বাই হচ্ছে KdS প্লাস V। আচ্ছা এই জিনিসটা বুঝো যে W2 ইকুয়ালস টু তোমার W1 কেন হচ্ছে। এখন এই জিনিসটা W1 কেন হচ্ছে, কারণ এই W1টাই কিন্তু তোমার যখন দ্বিতীয়বার নিষ্কাশন করবা তখন এই W1টাই কিন্তু তোমার হচ্ছে দ্বিতীয় নিষ্কাশনের ক্ষেত্রে প্রাথমিক ভর হয়ে যাচ্ছে, কারণ এই W1টা কিন্তু পানিতেই প্রেজেন্ট আছে। দেখো আগে যেমন W পানিতে ছিল, এখানে এই W1টা তোমার এই পানিতেই আছে, তার মানে W1টা হচ্ছে তোমার দ্বিতীয়বার নিষ্কাশনের সময় প্রাথমিক ভর হয়ে যাচ্ছে, আর W2টা হবে তোমার অনিষ্কাশিত দ্বিতীয়বার নিষ্কাশনের সময়, বুঝছো? আর বাকি সবকিছু সেম থাকবে। সবার ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাইয়া। প্রথমবার আগে নিষ্কাশনের প্রাথমিক ভরটা হচ্ছে W, দ্বিতীয়বার নিষ্কাশনের প্রাথমিক ভরটা হচ্ছে W1, তৃতীয়বার নিষ্কাশনের প্রাথমিক ভর হবে W2, চতুর্থবার নিষ্কাশনের প্রাথমিক ভর হবে W3। অর্থাৎ আগের বারে যেটা অনিষ্কাশিত, যেটা পানি থেকে বের হয় নাই, সেটাই তোমার এখানে প্রাথমিক ভর হয়ে যাবে। আচ্ছা, সো এটা হলো W2 ইকুয়ালস টু লিখলাম W1 ইনটু V ইনটু KdS প্লাস V, ঠিক আছে? সো এখন কি হবে বলতো, এখানেও সেম পরিচয়, W2 হচ্ছে আমাদের অনিষ্কাশিত দ্বিতীয়বার নিষ্কাশনের পর, আর W1 হচ্ছে আমাদের কি বলতো, W1 হচ্ছে আমাদের প্রাথমিক ভর দ্বিতীয় নিষ্কাশনের সময়, ঠিক আছে? বাকি সবকিছু সেম। তাহলে W1 এর একটা মান আছে না, যেটা আমরা অ্যাকচুয়ালি হচ্ছে কিছুক্ষণ আগে বের করলাম। তা W1 এর মানটা কি ছিল তোমার, দেখো কিছুক্ষণ আগে W ইনটু V ডিভাইডেড বাই হচ্ছে KdS প্লাস V, এটা ছিল তোমার W1 এর ভ্যালু, W ইনটু V ডিভাইডেড বাই হচ্ছে KdS প্লাস V, ঠিক আছে? আর এই মানটা তো তোমার অলরেডি আগে থেকে ছিল, V ডিভাইডেড বাই KdS প্লাস V। তাহলে এখানে আমরা কি লিখতে পারি বলতো, W2 ইকুয়ালস হচ্ছে W ইনটু V ডিভাইডেড বাই হচ্ছে KdS প্লাস V, তারপর স্কয়ার, এটা হচ্ছে আমাদের W2। সো একটা জিনিস ভালোভাবে নোটিস করো, একটা প্যাটার্ন ফলো করে যাচ্ছে। যেমন এখানে খেয়াল করো, W1 ইকুয়ালস টু তোমার হচ্ছে W1 এখানে পাওয়ার 1, ঠিক আছে? W ইনটু V ডিভাইডেড বাই KdS প্লাস V, এখানে পাওয়ার 1, রাইট? W2 তে কি হচ্ছে বলতো, এখানে পাওয়ার 2 হয়ে যাচ্ছে, দেখছো? পাওয়ার 2। তাহলে বলতো যদি n সংখ্যকবার যদি নিষ্কাশন করি, n সংখ্যকবার যদি প্রসেসটাকে রিপিট করি, তাহলে তোমার Wn এর ক্ষেত্রে এই পাওয়ারটা কত হবে? এই এন পাওয়ারটা ভাইয়া, এন n হবে, এক্স্যাক্টলি, এন হ্যাঁ n হবে। তার মানে বলতে পারি এটা হচ্ছে আমাদের মাস্টার ইকুয়েশন। সো মাস্টার ইকুয়েশনটা হচ্ছে Wn ইকুয়ালস টু হচ্ছে তোমার W ইনটু V ডিভাইডেড বাই হচ্ছে KdS প্লাস V টু দি পাওয়ার n, এটা হচ্ছে আমাদের মাস্টার ইকুয়েশন। সো এই ইকুয়েশন দিয়ে আমরা মেইনলি আমাদের সব প্রবলেম সলভ করতে পারবো। সো এটা হচ্ছে আমাদের একটা মাস্টার ইকুয়েশন। ভাইয়া। হ্যাঁ বলো ভাইয়া। ভাই লং ইকুয়েশনটা যে প্রমাণ করলেন, এটা কি পুরাটা মনে রাখা লাগবে? না না, কখনোই মনে রাখতে হবে না, জাস্ট ইকুয়েশনটা কি মিন করে এটা মনে রাখলেই চলবে। ইকুয়েশনের প্রত্যেকটা সিম্বল কি মিন করতেছে এটা মনে রাখলেই চলবে। যেখানে অ্যাকচুয়ালি তোমার মানে ডাব্লুটা ছিল প্রাথমিক ভর, একদম শুরুতে ডাব্লু ছিল প্রাথমিক ভর, WN হচ্ছে একদম এন স্টেপ যাওয়ার পর তোমার অনিষ্কাশিত পরিমাণটা, অনিষ্কাশিত কতটুকু আছে তোমার, অনিষ্কাশিত যেমন আগের ক্ষেত্রে ওয়াটারে কতটুকু অনিষ্কাশিত আছে সেটা হচ্ছে WN, অনিষ্কাশিত W হচ্ছে প্রাথমিক ভর, V হচ্ছে তোমার যে দ্রাবক থেকে নিষ্কাশন করছো, আর S হচ্ছে যে দ্রাবকের সাহায্যে নিষ্কাশন করছো, আর N হচ্ছে যতবার নিষ্কাশন করছো। সবার এই সিম্বল গুলো কি মিন করতেছে সেটা ক্লিয়ার? সবাই বলি তো আমরা রেসপন্স করি কুইকলি। জি জি ভাইয়া। জি কি ভাইয়া। ভাইয়া? আচ্ছা,
সো বেসিক্যালি এটাই ছিল তোমার থিওরি পার্টটা। আমরা কি আজকে ম্যাথ করব নাকি আজকে এখানে ছুটি দিয়ে দিব তোমাদের? না ভাই আজকে থাকুক। আচ্ছা আচ্ছা, বেশ টায়ার্ড হয়ে গেছে। থাক ভাই। বাট এখন যে বিষয়গুলো তোমরা ম্যাথ করলে তোমার এই জিনিসগুলো আরো গ্র্যাজুয়ালি আরো ক্লিয়ার হবে, বুঝছো? বাট এখানে এই বিষয়টা বোঝাটা ইম্পর্টেন্ট। বইতে হচ্ছে তোমাদের তোমরা বইটা পড়ে দেখতে পারো, এমন ভাবে এক্সপ্লেন করছে বিষয়গুলোকে যে কিছুই ঠিক মতো বোঝা যায় না, বুঝছো? সো বই পড়ে যদি তুমি পড়তে যাও এই জিনিসগুলো, আমি করাইছি তোমাদের একটু ডিফারেন্ট ওয়েতে, মানে যেটা অ্যাকচুয়ালি তোমাদের ম্যাথ করতে অনেক হেল্পফুল হবে এবং তোমরা ইজিলি ম্যাথ সলভ করতে পারবা। কখনো তোমার ম্যাথ ভুল হবে না। আমি যেভাবে তোমাদের করাইছি এভাবে করলে কখনো তোমার ম্যাথ ভুল হবে না। তোমাদের যে প্রসেসটা অনেকটা ইজি হয়ে যাবে ম্যাথ গুলো সলভ করার জন্য। এবং কালকে তোমাদের হচ্ছে এই টপিকের রিলেটেড কিছু অ্যাডমিশন টেস্টে কোশ্চেন সলভ করাবো, আর বইতে যে ধরনের ম্যাথ গুলো আছে সেগুলো করাবো। তখন এই সিনারিও গুলো আরো ক্লিয়ার হবে যে ডাবক নিষ্কাশনের ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি কি করতেছি। যে আমরা হচ্ছে তোমার একটা প্রসেস বারবার রিপিট করে করে তোমার হচ্ছে একটা দ্রাবক থেকে একটা দ্রাবকের মধ্যে দ্রবটাকে ট্রান্সফার করে দিচ্ছি, তারপর সেই দ্রাবকটাকে এই ফানেল দিয়ে নিষ্কাশন করে দিচ্ছি, তারপর আবার প্রসেসটাকে রিপিট করতেছে, আবার দ্রাবক নিষ্কাশন করতেছে, আবার রিপিট করতেছে। সো এটা একটা রিপিটিভ প্রসেস, বুঝছো? এই জন্য তোমার এখানে হোল টু দি পাওয়ার এন হলো, অর্থাৎ এন বার নিষ্কাশনের ফলে তোমার এখানে যে অনিষ্কাশিত। তো তোমাকে এখানে অবশ্যই মাথায় রাখতে হবে যে এই W1টা হচ্ছে বা এই ফার্স্ট পার্টটা হচ্ছে তোমার অনিষ্কাশিত। সো ফর্মুলাটা কি হচ্ছে, অনিষ্কাশিত ইকুয়ালস টু প্রাথমিক ইনটু, সো এখানে অলওয়েজ এটা অনিষ্কাশিতকে ইন্ডিকেট করবে আর এটা প্রাথমিককে ইন্ডিকেট করবে। যদি তুমি WN ব্যবহার না করো তখন তোমাকে একটু কেয়ারফুল থাকতে হবে। সেক্ষেত্রে W2 হলে তোমাকে W1 নিতে হবে, অর্থাৎ W1 তোমাকে আবার ওই ফর্মুলার সাহায্যে বের করে আনতে হবে। সো এটা একটা প্যাটার্ন, বুঝছো? তোমাদের সাধারণত WN দিয়ে তোমাদের সব ধরনের কাজ সলভ হয়ে যাবে। সো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা এটা নিয়ে ম্যাথ নিয়ে কথা বলবো। সো কারো কোনো কোশ্চেন এই পার্টটা নিয়ে? এটা ভালোই হলো, হঠাৎ করে ক্লাস কেটে গেলে কেমন যেন হয়। আমরা মোটামুটি 40 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করব, বাট এটা একটু ভালোই হলো তোমাদের জন্য। আচ্ছা, কারো কোনো কোশ্চেন?